এখন রিলেশনশিপ যেরকম বেড়ে গেছে, ব্রেকআপটাও বেড়ে গেছে। মানুষ আসবে, যদি যে থাকার সে থাকবে, আর যে থাকার নয় সে থাকে না জীবনে। কিন্তু তা বলে আমরা আমাদের সব বন্ধ করে দিতে পারি না। ধরো একটা কলেজ গোয়িং ছেলে কন্ডম চাইতে যায়, এইটা সে অপেক্ষা করছে দোকানের বাইরে অনেকক্ষণ ধরে, ফাঁকা হবে কখন, এবং গিয়েও প্রথমে কন্ডম বলবে না, প্রথমে বলবে দাদা প্যারাসিটামল আছে, সবে মাত্র বিয়ে করেছে, ধরো তারা রেগুলার সেক্স করছে, তখন একটা সমস্যা হয়ে যায়। আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ বলে যে পয়সার জন্য আমি এগোতে পারছি না, এটা ভুল কথা। জীবনে একটা সার্টেন লেভেল অফ ম্যাচুরিটি না এলে রিলেশনশিপে না যাওয়াটা বেটার। এখনো অবধি আমাদের মা বাবাদেরও বুঝতে হবে যে সময়টা ইভলভ করে গেছে। আমার মনে হয় কোথাও গিয়ে যেটা নিয়ে খোলাখুলি কথা হওয়াটা দরকার, সেটা নিয়ে খোলাখুলি কথা হোক। আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আমরা আজকে সমাজের খুব একটা গুরুত্বপূর্ণ আমাদের অঙ্গ, যারা আমাদের ছোট ছোট ভাই বোনেরা রয়েছে, যারা টিনেজার, জেনারেশন জি বা জেন জি, তাদের বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, এবং আলোচনাও করব সেই মানুষটার সাথেই যিনি তাদের সাথে নিয়মিত মেশেন, তাদেরকে পড়ান এবং নিজেও পড়াশোনায় খুব সাকসেসফুল। তিনি একজন ডাক্তার অর্কদীপ বিশ্বাস, কিন্তু তিনি আমাদের কাছে, সবার কাছে ডক্টর লুজার নামে পরিচিত। চলুন আমরা তার থেকে এই সমাজের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক এবং কথা শুনে নিই। তো অর্কদীপ, প্রথমে তোমাকে জানতে চাইছি, তোমার নিজের চ্যানেলেও একটা পডকাস্ট তোমার স্টুডেন্টদের থেকে আমি শুনে খুব ইন্টারেস্টিং লাগলো। সেটা হচ্ছে এখন যারা টিনেজার্স রয়েছে তাদের কাছে একটা খুব দোনোমনো বা তাদের একটা দোলাচল রয়েছে জীবনে, সেটা হচ্ছে এই যে রিলেশনশিপ। আমাদের ছাত্র জীবনে তুমিও জানো যে এত রিলেশনশিপ নিয়ে এত চিন্তা, এত থট প্রসেস ছিল না। কিন্তু আজকের ডেটে যারা টিনেজার্স রয়েছে, যারা হয়তো এইচএস দিচ্ছে কিংবা কলেজে পড়ছে, তাদের কাছে এই রিলেশনশিপটাও কিন্তু জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। অনেক সময় তারা মানসিকভাবে এটা নিয়ে যন্ত্রণা কিংবা খুব আনন্দে থাকে, যে কারণে হয়তো পড়াশোনা থেকে ফোকাসটা অনেক ক্ষেত্রে নড়ে যেতে পারে। তাহলে পড়াশোনা আর রিলেশনশিপ কিভাবে যারা আমাদের ছোট ছোট ভাই বোনেরা রয়েছে 15, 16, 17, 18 বছরের, তারা কিভাবে এটা ম্যানেজ করবে? কনসেন্ট্রেশন বা ফোকাস নড়ে যাওয়ার অনেকগুলো উপকরণ আছে। আমাদের সময় তুমি ভাবো, আমাদের ছোটবেলায় এত কিছু ছিল না, সেজন্য আমাদের একটা মা বাবারা বলে দিত যে এই ব্যাপার, 12 অবধি শুধু পড়াশোনা করতে হবে, তারপরে যা হবে। সোশ্যাল মিডিয়া ছিল না, আমরা বাইরের জগৎ সম্পর্কে অত কিছু জানতামও না। কিন্তু সেইটা নিয়েই তুমি যদি আজকেও বলো যে ওরকম ভাবেই চলতে হবে, সেটা প্রথম কথা, সেটা সম্ভব নয় আজকের দিনে দাঁড়িয়ে। আমি বলছি আজকে ডিস্ট্রাকশনটা আমাদের থেকে অনেক বেশি। ডিস্ট্রাকশন নয়, মানে সুযোগগুলো, ডিস্ট্রাকশনের আছে। সুযোগগুলো। এবং এবার দেখো, পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম জগৎ। এবার তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে এখন ব্যাপারটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এখন কারুর আগেই রিলেশনশিপ আসতে পারে, ডিস্ট্রাকশন আসতে পারে। এখন আমি যদি বলে দিই যে একটা ক্লাস 8-9 ছেলে মেয়ে যদি জানি যে রিলেশন, আমাদের সময় যদি জানতে পারতো, পিটিএ মনে হয় ছাল চামড়া তুলে দিত। কিন্তু এখনো যদি সেই জিনিসটা করতে যাই, হবে না, হিতে বিপরীত হবে এবং অনেক কিছু হতে পারে। তাই আমার মনে হয় এখন রাদার এইটাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে কি করে ব্যাপারটাকে হ্যান্ডেল করা যায়। এবার মানে আমার মনে হয় এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকাটা মা বাবারাই নিতে পারে। মানে মা বাবারা তো বুঝে যাবে যে তার ছেলে বা মেয়ে যদি কোনো রকম রিলেশনশিপে রয়েছে, অ্যাকচুয়ালি ইম্যাচিওর, ধরো 9, 10, 11 কথা বলছো, বাচ্চা ছেলে মেয়ে, তারা রিলেশনশিপে চলে গেছে। এইখানে মেন ভূমিকা কিন্তু তার মা বাবারা যদি এইখানে বেশি অ্যাগ্রেসিভ নেচারে চলে যায়, তাহলে বিপদ। এই সময়টা উইথ কেয়ার হ্যান্ডেল করতে হবে এবং ছেলে মেয়েকে একটা জিনিস বোঝাতে হবে যে রিলেশনশিপে আছে বা যাই হোক না কেন, সেইটাকে নিজের জীবনের পজিটিভ ওয়েতে ইউজ করতে। যেরকম আমার পডকাস্টটা তুমি যদি শুনে থাকো, অঙ্কনের সঙ্গে আমি ওটা শুনেছি, দেখবে ওখানে অঙ্কন বলছে যে ওর গার্লফ্রেন্ড ওর কাছে ইন্সপিরেশন ছিল, এবং ওকে আরো পড়তে, ওকে আরো ভালো জায়গায় যেতে ওর মোটিভেশন, ওর কাজ করতো যে আমাকে ওর জন্য পড়তে হবে। মানে ও বলছিল যে ওর যেদিনটা হয়তো পড়তে ইচ্ছা করছে না, ওর সেদিনটা মনে হতো আমি যদি না পড়ি, আমার যদি রেজাল্ট খারাপ হয়, তাহলে সবাই বোধহয় মেয়েটাকে খারাপ বলবে। এই জিনিসটা হতে দেওয়া যাবে না।
এবার এইরকম ভাবেই তাহলে মানে এটা একটা ওয়ে, কিন্তু এই পজিটিভ একটা ব্যাপারটা নিয়ে যেত, মানে প্রেম করছি আমি ভেসে গেলাম সেই প্রেমে, আমি সব জায়গা থেকে বেরিয়ে গেলাম, তাহলে কিন্তু সেটা খারাপ না। আমি শুধু মানে মা বাবাদের দিক থেকে বলছি সেটা না, অনেক সময় তো মা বাবারা সাপোর্ট করে, কিন্তু ধরো এই যে ব্রেকআপ বা হয়তো পরীক্ষার আগে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, সেটা হয়তো 3 মাস আগে চলে গেছে, এবার এই ভেবে আমি আমার এইচএসে পড়ার সময় ফোকাস করতে পারছি না, আমার হয় রেজাল্ট খারাপ হয়ে গেল, আমি বলছি না এইচএসের রেজাল্ট খারাপ মানে জীবন ধ্বংস হয়ে গেল, কিন্তু খারাপ হয়ে গেল, বা আমার কোনো সামনে একটা এন্ট্রান্স আছে, আমি যদি নিটের প্রিপারেশনের কথা বলি, সেইটা খারাপ হয়ে গেল, তারা এটাকে হ্যান্ডেল করার সময় আমি বলছি তুমি এই জেনারেশনের জেন জি যাকে বলে, তাদের বহু ছাত্রছাত্রীর সাথে মিশছো, বন্ধুর মতো মিশছো, তুমি তাদেরকে কি বলবে? কারণ আমার বিশ্বাস যে আমাদের আজকের এই পডকাস্টটা মূলত ইয়ং যারা রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে ওয়াচ করছে। এখন এই রিলেশনশিপের ব্রেকআপ মানে রিলেশনশিপের থেকেও মানে তুমি যেটা বলছো যখন আছে পাশে থেকে যে ঠিক আছে এখানে সমস্যা নেই, পজিটিভই আছে, সমস্যার সৃষ্টি হচ্ছে এখন রিলেশনশিপ যেরকম বেড়ে গেছে ব্রেকআপটাও বেড়ে গেছে। আমি দেখছি খুব বিমর্ষ হয়ে ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে। আমরা হয়তো এইচএসের পরে ক্রিকেট খেলে কাটিয়েছি, ফুটবল খেলে কাটিয়েছি, আমাদের কোনো সুন্দরী ব্যাচে মেয়ে থাকলে সেই ব্যাচেই দেখা হতো, তারপর বড় জোর ফোনে মিস কলও SMS এই হতো, কিন্তু এখন তো এটা নয়। ফলে এই বিমর্ষতাটাও অনেকটা বড় লেভেলে চলে গেছে, আমরা যে শব্দগুলো শুনিনি ডিপ্রেশন বা ইত্যাদি সেগুলোও এখন বেড়ে গেছে। তুমি তো বন্ধুর মতো করে মিশছো, তুমি যদি তাদের জন্য কিছু বলো। আমি এইটা অনেকেই প্রশ্ন করে আমাকে, এবং এটা খুব ইম্পর্টেন্ট, এবং সত্যি এটা খুব কঠিন মানে ব্যাপার। মানে পরীক্ষার ঠিক 1 মাস আগে ধরো মেয়েটার মনে হলো যে আমি পড়াশোনায় ফোকাস করি বলে সরে গেল, বা ছেলেটার, তাতে আরেকজন হয়তো সেটাকে অ্যাকসেপ্ট করতে পারলো না, তারও সামনে পরীক্ষা, তখন সে পড়াশুনো বন্ধ করে, আর এরা মোটামুটি একই ক্লাস একই ব্যাচ এরকম ভাবেই, এবং সে মোটামুটি কান্নাকাটি শুরু করেছে, সে মানে কি হবে আমার জীবন শেষ হয়ে গেল, এবং এটার রেজাল্টে যেটা হবে আলটিমেটলি সেই পরীক্ষাটা খারাপ হয়ে গেল, সামনে যে পরীক্ষাটা, সেইটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমি এই জন্য এটাই সবাইকে বলি যে আমার প্রথম যেটা অ্যাডভাইস থাকে যে জীবনে একটা সার্টেন লেভেল অফ ম্যাচুরিটি না এলে ইটস বেটার যে রিলেশনশিপে না যাওয়াটা বেটার এখনো অবধি। মানে কেউ যদি মানে প্রিভেনশন ইজ বেটার দেন, সেটা আমি বুঝবো কি করে যে আমি এনাফ ম্যাচিওর কি ম্যাচিওর না, আমি বলছি মানে এই ব্যাপারটা এটা তো আমরা ম্যাচিওর হবার পর বুঝতে পারছি। হ্যাঁ, না আমাদের সময় যেটা মা বাবারা বলতো যে উচ্চ মাধ্যমিক অবধি অ্যাটলিস্ট পড়াশোনাটায় ফোকাস করো, আমি এখনো তাই বলি আমার ছাত্রছাত্রীদের যে বাবা 12 অবধি পড়াশোনাটা কর, কারণ এই 12-এর যারা আমার স্টুডেন্টরা যেহেতু ডাক্তারির দিকে যেতে চাইছে, তাই এবার তুই মেডিকেল কলেজে চলে গেলি, তারপরে তুই কিছু ভুল করলি, তোর উঠে দাঁড়ানোর সুযোগ আছে, কিন্তু এই নিটটা যদি একবার খারাপ হয়ে যায় তোকে আবার 1 বছর করতে হবে, তো এই বছরটা তুই নিটে ফোকাস দে। কিন্তু তারপরেও যে ছাত্রছাত্রীরা রিলেশনশিপে চলে গেল, ব্রেকআপ হয়ে গেল, 2 মাস পরে নিট, রিলেশনের থেকেও বেশি সমস্যা ব্রেকআপ, এবং 2 মাস পরে নিট, সে বই বন্ধ করে দিয়েছে, সে বলছে কবিতা লিখছে ফেসবুকে, বা ডিপি কালো করে দিয়েছে, ডিপি সরিয়ে দিয়েছে, স্ট্যাটাসে ডট দেওয়া, এটা খুব কমন কথা, খুব ক্লিশে কথা, তবু এটা একদম বাস্তব কথা যে আমরা এবং তুই করেই বললাম, ছাত্রছাত্রীদের যেহেতু বলছি, তুই জীবনে একা এসছিস, একা যাবি, এই পৃথিবীটায় তোকে একাই তোর দাগ কেটে যেতে হবে। মানুষ আসবে তোর সাথে, মানুষ চলে যাবে, তোকে সবসময় এটাই মাথায় রাখতে হবে যে দুঃখ আস্তে আস্তে কমে যাবে, কিন্তু এই সময়টা আর ফিরবে না। সো যাই হয়ে যাক না কেন, এটা সবসময় মাথায় রাখবি, প্রত্যেকে মাথায় রাখবি যে যদি তোর মাটি মানে পায়ের তলার মাটিটা শক্ত থাকে, যদি তুই একটা ভালো জায়গায় চলে যাস, তাহলে যখন পুরো পৃথিবী তোকে স্যালুট জানাবে, তখন এই সমস্ত দুঃখ সব ফিকে হয়ে যাবে। আমি এটাই সবাইকে সেটাই বলি সবসময় যে একটা মানুষ, একটা সম্পর্ক, অবশ্যই এগুলোর গুরুত্ব আছে, কিন্তু নিজেকে গুরুত্ব দিতে শেখ। যেদিন নিজেকে সব থেকে বেশি গুরুত্ব দিবি, যেদিন নিজে মনে করবি যে না আমি যদি এই অ্যাপ্রন পরে মেডিকেল কলেজে যাই, তখন আমার আশেপাশের সবাই বলবে যে না ছেলেটা ডাক্তার হয়েছে, সেইটার যে গর্ব, সেইটার যে অনুভূতি, তখন এই যে সাময়িক যে দুঃখ বেদনাগুলো হচ্ছে এগুলো সব ফিকে হয়ে যাবে। এবং ওই যে বললাম, তুমিও জানো আমিও জানি, আমরা একা এসছি, একা যাব, আর একাই আমাদেরকে এখানে কিছু দাগ কেটে যেতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। মানুষ আসবে,
যদি যে থাকার সে থাকবে, আর যে থাকার নয় সে থাকে না জীবনে। কিন্তু তা বলে আমরা আমাদের সব বন্ধ করে দিতে পারি না। এই থাকা থাকিটা তো এখন অনেক ক্ষেত্রে মানে শর্ত সাপেক্ষ হয়ে যাচ্ছে। মানে আমি একজনকে শুনেছি যে তুমি ভালো রেজাল্ট করোনি, তুমি ভালো চাকরি পাবে না, সুতরাং আমি তোমায় ছেড়ে দিলাম। তাহলে সে থাকার ছিল না কখনো। যে থাকার সে থেকে যাবে। এবং সেই ছেলেটা বা মেয়েটা, আমি এখানে জেন্ডার স্পেসিফিক করছি না, বিতর্ক হয়ে যাবে, কিন্তু সে কিন্তু তারপরে 2-3 মাস 4 মাস 5 মাস কিংবা 6 মাস খুব খারাপ অবস্থায় ছিল। হ্যাঁ, এটা তো হবেই। ওই জন্যই বললাম, এটা আমি প্রত্যেককেই বলি যে যে চলে যাচ্ছে তাকে বুঝে নিতে হবে যে ও চলে যাওয়ার ছিল, সেটাকে নিয়ে বেশি ভেবে লাভ নেই। মানে যা ঘটছে সেটাকে আমি অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, সেটা অ্যাকসেপ্ট করতে হবে। এবং আমার যেটা কাজ, আমার এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি, আমি এটা সবাই আমার ছাত্রছাত্রীদের বলি, আমার কি উদ্দেশ্য, এটা অনেকে বোঝে না। সবাই ভাবে আমি কেন আমার মানে জন্মালাম, কি লাভ আমার, নিজেকে প্রশ্ন করা। হ্যাঁ, কেন আমি এই পৃথিবীতে এসেছি, কিন্তু এই পৃথিবীতে আমার কাজগুলো এমন কিছু কাজ করব যেগুলো আমি মরে যাওয়ার পরেও যেন থেকে যায়। এটা আমারও জীবনের উদ্দেশ্য। আমি এটা আমার ছাত্রছাত্রীদের বলি যে এটাই প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য হওয়া উচিত। যে আমরা অ্যাভারেজ আমাদের আয়ু 70 বছর, 70 বছর পরে আমাদের এই দেহ আর থাকবে না এই পৃথিবীতে। কিন্তু এই 70 বছর যে তোর কাছে সুযোগ আছে, তার মধ্যে প্রথম 10 বছর ছেড়ে দে, শেষ 10 বছর ছেড়ে দে, মাঝের যে 50টা বছর আছে এমন কিছু কাজ করতে হবে যেগুলো আজ থেকে 200 বছর পরেও সেটা নিয়ে কথা হবে। সেইটা সবাইকে মাথায় রাখতে হবে। এবং যদি এইটা আমার ছাত্রছাত্রীরা বুঝে যায় বা সমস্ত মানুষ বুঝে যায়, তাহলে কিন্তু এই যে ছোটোখাটো ব্যাপারগুলো সেগুলো অনেকটা কাটিয়ে উঠতে পারবে। কারণ সে বুঝবে যে আমার এখন অনেক কাজ করা বাকি। সুইসাইডও করছে দেখো কত মানুষ, মানে মানুষ বলতে ছোট ছোট ছেলেমেয়েরা। খুব দুর্ভাগ্যজনক ব্যাপারটা। এবং এখানে আমি বললাম যে এখানে মা বাবার রোলটাও খুব ইম্পর্টেন্ট। এখনও আমার মনে হয়, আমি আশেপাশে যা দেখি, আমাদের মা বাবারা, মানে সেটা তাদের দোষ নয়, কিন্তু আমাদের মা বাবাদেরও বুঝতে হবে যে সময়টা ইভলভ করে গেছে। এবার অ্যাকচুয়ালি মা বাবারা হয়তো আমরা যখন মা বাবা হব আমরা হয়তো বুঝবো, কিন্তু এটা না একটা সন্ধিক্ষণ ছিল। মানে এখন যারা মা বাবা তারা ঠিক আগের জেনারেশনটায়, এই ছেলেমেয়েরা পরের জেনারেশনে, এই গ্যাপটা বোধহয় কোথাও মিট আপ হচ্ছে না বলে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এগুলোকে আটকানো যায় এবং সব থেকে এখানে ভাইটাল রোল কিন্তু মা বাবাই পারে সব কিছুকে, ব্যাপারটাকে হ্যান্ডেল। জেনারেশন গ্যাপ যেটা তুমি বলছো। এবার একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা যেটা কলেজ ছাত্রীরা অনেক সময় শেয়ার করতে পারে না, এবং আমি জানি যে যারা হয়তো অনেক আমাদের এখানে এজেড পার্সন আছে তারা ভাববে যে এটা নিয়ে কেন ডিসকাশন করছে, কিন্তু এটা নিয়ে ডিসকাশন করা কিংবা কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। রিলেশন মানে শুধু তো মেন্টাল অ্যাট্রাকশন না, ফিজিক্যাল অ্যাট্রাকশনও। এবং আত্মহত্যা আমি বলছি বলে আমি তোমাকে বলছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে কলেজে পড়াকালীন ছাত্রছাত্রীরা তাদের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশন এস্টাবলিশ হলো, তারা সমস্ত কিছু প্রোটেকশন বা ইত্যাদি সম্পর্কে তাদের সম্যক ধারণা নেই। আমাদের দেশে কিংবা বিদেশে কলেজ লাইফেও অনেক মেয়ে হয়তো প্রেগনেন্ট হয়ে গেল, আত্মহত্যার দিকে লিড করছে ব্যাপারটা। অনেকে আত্মহত্যা পর্যন্ত করছে, অনেকে মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে। কারণ এই ঘটনাটা ঘটলে আমি বাড়ির সম্মুখীন হব কী করে, বাস্তবের সম্মুখীন হব কী করে, সেটা নিয়েই তারা অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছে। এই দিকটায় তুমি যদি একটু কিছু বলো, এটা না হওয়াটাই বাঞ্ছনীয়, হলে কি করতে পারে, এবং যেহেতু তুমি একজন প্রফেশনাল ডাক্তার, তোমার থেকে কি কি অ্যাডভাইস তাদের জন্য? এটা দুর্ভাগ্যজনক যে আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা মোটামুটি পৃথিবীর মোটামুটি একটা লিডিং জনসংখ্যার দেশ হয়েও সেক্স, মোটামুটি না সব থেকে জনবহুল দেশ, সেক্স এই যদি বলি, আমি জানি না তোমার এখানে কোনো সাউন্ড এফেক্ট হবে কিনা, কিন্তু সেক্স এই শব্দটা বলার সাথে সাথে যারা দেখছেন তাদের কানে ওই রকম একটা, ওই সিরিয়ালে যেরকম আওয়াজ হয় না, ওরকম এখনো হয়। সেটা একটা খুব বাজে ব্যাপার এবং এটাই বিপদ। এখনো কিন্তু তুমি দেখবে যে, খেয়াল করেছো কখনো যে টিভিতে প্যাকেজড মিল্ক, যেগুলো বাচ্চাদের, অনেকে যারা মায়ের বুকের দুধ খেতে পারে না তাদের জন্য যে দুধ মিল্ক পাউডার পাওয়া যায়, তার অ্যাড তুমি দেখো না টিভিতে। আচ্ছা, কিন্তু কন্ডোমের অ্যাড দেখো, এবং খুব অস্বস্তিকর হয়। আমরা যদি মা বাবার সাথে বসে থেকে আমরা ওখান থেকে সরে যাই বা আমরা অন্যদিকে তাকিয়ে থাকি, এটা এরকম দেখো তো, এর কারণ কি? তার মানে
আমাদের সব সরকাররা কিন্তু চেষ্টা করছে যে সেক্স জিনিসটাকে নরমাল, সেই জন্য কিন্তু কন্ডোমের এত অ্যাড আসে, ওইটার অ্যাড আসে না। কারণ মায়ের বুকের দুধ খাওয়াটা প্রথম 6 মাস খুব ইম্পর্টেন্ট, সেটা ছাড়া তার কোনো অল্টারনেট নেই, সেই জন্যই ওটার অ্যাড আসে না। কারণ প্রমোট করা হচ্ছে যে মায়ের বুকের দুধ খাও প্রথম 6 মাস, এবং তার সঙ্গে এটাও প্রমোট করার চেষ্টা হচ্ছে যে কন্ডোম ইউজ করো সেক্সের সময়। কিন্তু এই কন্ডোম, সেক্স, এই শব্দগুলো একেবারে নিতে পারে না মানুষজন, শুনতে পারে না। তাই আমার মনে হয় যে আরও চেষ্টা হচ্ছে, আরও বেশিভাবে প্রথম থেকেই সেক্স এডুকেশনকে খুব নর্মালাইজ করা উচিত আমাদের এই পুরো এডুকেশনের মধ্যে, এবং প্রথমেই বুঝে নেওয়া উচিত যে কী কী প্রিভেনশন আছে। কারণ সেক্স ইজ আ ভেরি নর্মাল, মানে একটা নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নর্মাল, খুব সাধারণ। যে কোনো, অবশ্যই আমাদের এখানে একটা এজ আছে আইনের দিক থেকে আমি বলছি, কিন্তু তারপরে ধরো যখন একটা ছেলে মেয়ে মিশছে, আমি তো সেটাকে বলতে পারি না এরা অপরাধ কিছু করছে, বা কলেজ গোয়িং যদি ছেলে মেয়ে কিছু, তারা যদি ফিজিক্যালি ইন্টিমেট হয়, আমি তো বলতে পারি না এটা অন্যায়। আমি বলতে পারবো অন্যায়? বলতে পারবো না। সরকারি নিয়মও বলা যাবে না, কোনোভাবেই বলা যাবে না। তাই আমার মনে হয় যে সমস্যাটা যেখানে হচ্ছে যে এদের সেই শিক্ষাটার অভাব, মানে এরা জানে না যে এক্স্যাক্টলি কি ব্যাপার, সেফ পিরিয়ড কি, কন্ডোম কি, ওসি পিল কিভাবে খেতে হয়, বা আর কি কি মেথড রয়েছে যেটার সাহায্যে আমরা প্রেগনেন্সিকে আটকাতে পারি। এই জিনিসগুলো সম্পর্কে আরও বেশি করে চর্চা হওয়া দরকার। যেরকম খুব সিম্পলি আমি একটা নর্মাল একটা ইউজফুল মেথড বলি, যে একটা মেয়ের, ধরো একটা প্রতিটা মেয়ের শরীরে একটা করে একটা সাইকেল চলে, মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 28 দিনের। 28 দিন অন্তর অন্তর একটা মেয়ের ব্লিডিং স্টার্ট হয়, 4-5 দিন ব্লিডিংটা চলে। তো এই যে ব্লিডিংটা স্টার্ট হলো, যেদিন ব্লিডিং একটা মেয়ের স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে ডে 1, ঠিক আছে? এই ডে 1 থেকে মোটামুটি ডে 8 অবধি আমরা বলি সেফ পিরিয়ড। আবার যখন নেক্সট বার ব্লিডিংটা হবে, তার আগেরও 8 দিন আমরা বলি সেফ। আচ্ছা, ঠিক আছে, বোঝাতে পারলাম? তার মানে ধরো কোনো একটা মেয়ের এই মাসের 1 তারিখ ব্লিডিং স্টার্ট হলো, তারপরে নেক্সট ব্লিডিংটা যদি 28 দিনের সাইকেল হয়, তাহলে আবার মাসের 29 তারিখ গিয়ে আবার নেক্সট ব্লিডিংটা স্টার্ট হবে। তাহলে 1 তারিখ থেকে 9 তারিখ, আবার ওদিকে 20 থেকে 29, মোটামুটি বলছি এটা সেফ পিরিয়ড। তার মানে এর মাঝে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কম, নীল বলছি না, তবে নেই বললেই চলে যদি 28 দিনের সাইকেল হয়। তাহলে এটা জানা উচিত। তাহলে এই টাইমটায় মোটামুটি সেফ সেক্স বলা যায়, যে প্রথম 9 দিন, শেষ 7-8 দিন, মাঝের টাইমটা আনসেফ। আচ্ছা, তাহলে এটা একটা নর্মাল মেথড হয়ে গেল। আমরা মানে খুবই একটা ইজি, মানে এই ক্যালকুলেশনটা যদি কেউ জানে যে আমার জাস্ট পিরিয়ডসের ডেটটা আমি মাথায় রাখবো, কোনো মেল ফ্রেন্ড থাকলে তার ফিমেল ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলে সে আরামসে। এইটা একটা খুব নেক্সট খুব ইউজফুল আমি মনে করি, যে কন্ডোম ইজ আ ভেরি ইউজফুল টুল। কারণ আজকালকার দিনে আরও একটা জিনিস যেটা খুব বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার। এটা তুমি নিশ্চয়ই দেখে থাকবে, মানে একজনের কিন্তু আগে যেরকম একজনই থাকতো যাকে বিয়ে করতো সেই, এখন কিন্তু মাল্টিপল সেক্সুয়াল পার্টনার হয়েই যাচ্ছে, ফলে এসটিআই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তাহলে আমার কাছে এমন একটা অস্ত্র আছে যেটা একসঙ্গে দুটো জিনিসকে আটকায়, প্রেগনেন্সিও আটকাবে, আবার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজও আটকাবে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজটা কিন্তু ভালো না, তার মধ্যে এইচআইভির মতো ডেঞ্জারাস অসুখ আছে যেটা একদম প্রাণ নিয়ে নেবে। সিফিলিস গনোরিয়ার নয় ট্রিটমেন্ট আছে, কিন্তু এডস টেডস হলে তো হয়ে গেল। তাহলে আমি একটা সামান্য একটা বিনা পয়সার টুল বা 10-20 টাকাতে একটা জিনিস পাওয়া যায়, সেটা যদি আমার সেক্সের সময় ব্যবহার করি, তাহলে আমার সব দিক থেকে রক্ষা হয়ে যায়। কিন্তু এটা ইউজ করতে লোকে চায় না, সেটা হচ্ছে কন্ডোম। ভারত সরকার ফ্রিতে দেয়, তুমি যে কোনো মেডিকেল কলেজে যাবে, তুমি দেখবে ওখানে কন্ডোম ভেন্ডিং মেশিন লাগানো আছে, ফ্রিতে তুমি সুইচ দেবে, কন্ডোম বেরিয়ে আসবে ফ্রি। নিরোধ নামে পাওয়া যায় ভারত সরকারের। আর এমনিতেও কন্ডোমের দাম সস্তা, মানে একদম মিনিমাম দামে কন্ডোম, দামি তো পাওয়া যায়, কম দামিও পাওয়া যায়। তাহলে এই কন্ডোম যদি কেউ ইউজ করে, তাহলে একদিকে সে তো প্রেগনেন্সি আটকালো, আর একদিকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আটকে দিল। এইখানে একটা প্রবলেম আছে, মানে অনেক বয়স্করা বা আমাদের বয়সী হয়তো যারা আছে তারা বোকা বোকা ভাববে, কিন্তু আমি তো
অনেক টিনেজারদের সাথে মিশি, এদের দোকানে যাওয়াটা একটা মানে এটা কিন্তু জেনুইন প্রবলেম। এটাই তো এটা তো শুরুতেই এলাম, ট্যাবু আমাদের দেশে আছে, এগুলো সবটাই ট্যাবুর পার্ট। হ্যাঁ, এই দোকানে লজ্জা পাচ্ছে, হ্যাঁ, একটা প্যাড কালো প্যাকেটে মুড়ে দিচ্ছে। ধরো একটা কলেজ গোয়িং ছেলে কন্ডম চাইতে যায়, এইটা সে অপেক্ষা করছে দোকানের বাইরে অনেক, কখন ফাঁকা হবে, কখন, এবং গিয়েও প্রথমে কন্ডম বলবে না, প্রথমে বলবে দাদা প্যারাসিটামল আছে, ও আচ্ছা প্যারাসিটামল, আচ্ছা আর প্যান 40, ও আচ্ছা তাহলে দুটো হলো, কত টাকা, 50, 100, ঠিক আছে আর একটা দিয়ে দাও তো, একটা দাও ওটা। এবার এখন ওরাও বুঝে যায় যে কি আর একটা কি চাইছে, এবং বাকি ওরা ওই জন্য সামনে সাজিয়ে রাখে। হ্যাঁ, তো এটা পুরোটা এটা ট্যাবুর পার্ট, এবং এইটার জন্যই কিন্তু কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। যদি কেউ, আমার মনে হয় এই কন্ডোম ইউজ আর এই যে সেফ, তোমাকে একটা পিরিয়ড ক্যালকুলেশন বললাম, সাধারণ একটা অঙ্ক, এই দুটোই যদি থাকে, আমার মনে হয় আমাদের দেশের জনসংখ্যা কন্ট্রোল হয়ে যাবে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কমে যাবে। এবং এই যে তুমি বললে যে ভুল করে প্রেগনেন্ট হয়ে যাওয়া, এর অনেক খারাপ দিক আছে, তুমি এটা ছেড়ে দাও, মানে সুইসাইড ডিপ্রেশনের পার্টটা ছেড়ে দাও। একটা মেয়ে 21-22 বছরে প্রেগনেন্ট হয়ে গেল, হ্যাঁ, সে ডিপ্রেশনে নেই, ধরো সে বাড়িতে তো জানাতে পারবে না, সেটা স্বাভাবিক ব্যাপার, ধরো অনেকে আমাদের সোসাইটিতে অসম্ভব, এখন অবধি সেটা হয়নি, যে জানাচ্ছে যার মা বাবা খুব সাপোর্ট করতে, সেটা তো খুব ভালো ব্যাপার, কিন্তু সেটা এক্সেপশন, এখনো একদমই এক্সেপশন, তো সে জানাবে না। এবার এই নয় যে তার সে ডিপ্রেশনে চলে গেছে বা এরকমও নয়, কিন্তু তুমি ভাবো এইবার সে কি করবে, বাচ্চাটাকে নষ্ট করতে চাইছে, যেটাকে আমরা বলি অ্যাবর্শন করতে চাইছে। সেইটার জন্য সে ধরো প্রপার যদি কোনো হাসপাতালে যায়, সেখানে হয়তো তার মা বাবাকে ডাকবে, সেইটার মধ্যে ঢুকতে চায় না, সে একটা কোথায় গলিঘুজির মধ্যে গিয়ে একটা আনহাইজিনিক এতে গিয়ে অ্যাবর্শন করতে গেল, এবং সেইটা হয়ে গেল সেপটিক অ্যাবর্শন। তখন তো তার প্রাণ সংশয় হয়ে যাবে। ডিপ্রেশন তো আলাদা কথা, কিন্তু এটাও তো একটা হতে পারে। তার মানে আমি যদি সিম্পলি একটা কন্ডোম, যেটা বিনা পয়সায় পাওয়া যায় বা একদম মিনিমাম টাকায় পাওয়া যায়, আর তার সঙ্গে একটা পিরিয়ড ক্যালকুলেশন করি, তাহলে আমি সমস্ত কিছু থেকে মুক্তি পাবো। তাই আমি এটাই বলবো যে এই সেক্সুয়াল হেলথ অ্যাওয়ারনেস আরও বেশি প্রমোট করা উচিত। এবং আমি এই জন্য চেষ্টা করি বরাবর, তুমি আমার ভিডিও দেখতে থাকবে, আমি বারবার, আমি গাইনিকোলজিস্ট না হওয়া সত্ত্বেও আমি বারবার এই প্রেগনেন্সি, এই সমস্ত যে মেথড, এগুলো নিয়ে বারবার আলোচনা করি। আমার মনে হয় কোথাও গিয়ে যেটা নিয়ে খোলাখুলি কথা হওয়াটা দরকার, সেটা নিয়ে খোলাখুলি কথা হোক, প্রয়োজন আছে সমাজের জন্য। আর অ্যান্টি প্রেগনেন্সি যে পিলগুলো হয়, সেগুলো কি স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর হতে পারে, এইটা অনেকের ধারণা আছে যে মানে পিল খেলে বোধহয় খুব খারাপ, এই জন্য অনেকে পিল খেতে চায় না। বাট আমরা বলি যে অ্যাকচুয়ালি অনেকভাবে প্রেগনেন্সিকে আটকানো যায়, যেটা আমরা ওয়ান অফ দ্য বেস্ট মেথড আমরা যেটা বলি, এখন অনেক এসছে, ঠিক আছে, মানে সেটা বলতে গেলে একটা আলাদা পডকাস্ট লাগবে, একটা আলাদা পুরো সেশন হবে, আমরা আমাদের দর্শকরা যদি চায় আমরা করবো। হ্যাঁ, তো সেইখানে ধরো একটা রয়েছে যেটাকে আমরা বলি ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, মানে একটা জিনিস যেটা আমরা মেয়েটার একটা ইউটেরাসের মধ্যে ঢুকিয়ে দেবো, 5 বছর ধরে ওটা থাকবে, অসুবিধা কিছু হবে না, এবং ও প্রেগনেন্টও হবে না। মানে ওটা যতদিন থাকবে আর কিছু করতে, জাস্ট একটা জিনিসকে আমি ঢুকিয়ে দেবো ভিতরে, আচ্ছা, একবার ইনসার্ট করে দেবো, 5 বছর আর মেয়েটা প্রেগনেন্ট হবে না। ওয়ান অফ দ্য বেস্ট বলি ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। তেমন আর একটা মেথড আছে পিল, ওষুধ, এবং এটাকে এখনো অবধি মোস্ট এফেক্টিভ মনে করা হয়। দেখো তুমি একটা জিনিসকে বাইরে থেকে ভিতরে ঢোকাচ্ছ, সেটা একটা, অনেকে ভাবে কি ঢোকাবো ভিতরে, এটা ওষুধ, 21 দিন খেতে হয়। এবং এটা আমরা বলি যে নিউলি ম্যারিড কাপল, যারা সবে মাত্র বিয়ে করেছে, আচ্ছা, ঠিক আছে, সবে মাত্র বিয়ে করেছে, এবং ধরো তারা রেগুলার সেক্স করছে, তো রোজ সেক্সের ক্ষেত্রে কি হয়ে যায়, কন্ডোমটা তখন একটা সমস্যা হয়ে যায়। তুমি যদি জেনুইন দিক থেকে ভাবো, কারণ রোজ কন্ডোম আনতে হবে, রোজ কন্ডোম ইউজ করতে হবে, সেটা কিন্তু একটা নিউলি ম্যারিড কাপেলের পক্ষে কঠিন। কন্ডোমটা আমি কিন্তু মেনলি প্রমোট করলাম যারা এখনো একসাথে থাকছে না, হয়তো মাসে একবার করছে, তখন কন্ডোম, এবং মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যেখানে, সেখানে কন্ডোম তো তোমাকে ডুয়েল এফেক্ট দিচ্ছে। এই ক্ষেত্রে নিউলি ম্যারিড কাপেল, সবে মাত্র বিয়ে হয়েছে, রোজ থাকছে একসাথে, রেগুলার সেক্স হচ্ছে, সেইখানে এই ওসি পিল, ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিন্তু একটা ভালো জিনিস। ওখানে খুব মিনিমাম ডোজে হরমোন থাকে, 21 দিন টানা খেতে হয়, 7 দিন গ্যাপ, আবার 21 দিন খেতে হয়। এটা খেয়ে যেতে হয় যতদিন না তুমি চাইছো আমি প্রেগনেন্ট হই, খেয়ে যাবে, জাস্ট একটা করে ট্যাবলেট খেয়ে যাবে, মিনিমাম সাইড এফেক্ট। দেখো ওষুধের সাইড এফেক্ট নেই এটা তো বলা যাবে না, তুমি যাই খাবে তার একটা সাইড এফেক্ট থাকলেই তো সাইড এফেক্ট আছে, তবে এটাকে ওয়ান অফ দ্য বেস্ট বলা হয়। তবে এগুলো তো আমি বলে দেবো না যে এই ওষুধ
এইটা, এইগুলো খাওয়ার আগে অবভিয়াসলি একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত। মানে আমার কাছে যদি কেউ আসে আমি তাকে বলবো, কিন্তু আমি ওপেন প্ল্যাটফর্মে তো ওষুধ এগুলো কিছু বলবো না, সম্ভবই না বলা, এবং বলা ঠিকও না, কারণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কারোর ক্ষেত্রে কি ডোজ দেবো, কি ডোজ অ্যাডজাস্টমেন্ট হবে, এগুলো প্রতিটা, তাই মানে এই কোনো ভিডিও দেখেই কারোর কিন্তু ওষুধ নিয়ে নেওয়া উচিত না, তাকে একটা ডাক্তারের কাছে গিয়ে আলটিমেটলি নিতে হবে। আমি জাস্ট বললাম যে এটা একটা মেথড এবং এটা মোটামুটি সেফ। সোশ্যাল পজিশনটা তুমি ক্লিয়ার করতে চাইছো। ওসি পিল নিয়ে লোকের অনেক ভাবে যে বোধহয় বিরাট সাইড এফেক্ট, বিরাট কিছু, একদম মিনিমাম সাইড এফেক্ট থাকে, এবং ওয়ান অফ দ্য বেস্ট মেথড যারা নতুন বিয়ে করেছে তাদের জন্য। এবার আমি আসছি একটা অন্যদিকে, সেটা হচ্ছে যে তোমার একটা ভিডিও দেখেছিলাম ওয়েট লুজ। আচ্ছা, এই ওয়েট লুজের গল্পটা একটু শুনতে চাই, কারণ তুমি যদি ব্যক্তিগতভাবে আমাকেও জিজ্ঞেস করো বা যারা আমার দর্শক আছে, অনেকেই এখন ওজন ঝরাতে চায়। তোমার একটা, আমি অফ দ্য ক্যামেরা তোমার থেকে শুনছিলাম তুমি বছর মানে জীবনে 3-4 বার ওয়েট লুজ করেছো, তার মধ্যে একটা ইউটিউব ভিডিও আমি দেখেছি। তো ওয়েট লুজের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মেথড এবং স্বাস্থ্যকর মেথড কি কি হতে পারে? তুমি যেটা বলছিলে আমরা যারা মোটা, হ্যাঁ তুমি এখন মোটা নেই, আগে ছিলে, এখন ঠিক হয়ে গেছে, ঠিক আছে মোটামুটি, যাই হোক মোটাই বলা যায়। আমরা যারা মোটা, আমাদেরকে তো ছোটবেলা থেকে, আমি জানি না, মানে আমি ছোটবেলা থেকে মোটা, জন্ম থেকে। তো ছোটবেলায় আমার নাম অর্কদীপ বলে কেউ ডাকতো না, মোটা বলেই ডাকতো, বন্ধুরা আজও মোটা বলেই ডাকে, এটা সমস্যা একটা। যাই হোক, মানে এখনকার দিনে হলে বডি শেমিং টেমিং নিয়ে বহু কিছু কথা হয়ে যেত, আমরা তখন অত গায়ে মাখতাম, জানতামই না, অত বুঝতাম মোটা বলা মানে হ্যাঁ খারাপ লাগতো না তা নয়, মানে খারাপ লাগতো অ্যাকচুয়ালি, আমি কিন্তু এটা সাপোর্ট করছি, মানে মোটা না বলাই উচিত, কিন্তু মোটা বলা মানে মোটা বলাটা যে একটা সামাজিক ভাবে একটা মানুষকে, বুঝেছি সেটা এখন এই বডি শেমিং ইত্যাদি গুলো ইংরেজি শব্দগুলো শোনার পর এখন বুঝেছি, এবং সত্যি আমার মনে হয় যে না বললেই ভালো, কারণ এখন যখন ব্যাক অফ দা এতে মনে হয় যে ছোটবেলায় যখন মোটা বলে ডাকতো খারাপই লাগতো, এবং এখনো যখন মোটা, আমি তো মাঝে মাঝে মোটা হয়ে যাই আবার রোগা হই, তো যখন মোটা হয়ে যাই তখন যদি কেউ বলে যে কি চেহারাটা তো খুব মোটা হয়ে গেছে, তখন তো খারাপ লাগে। তোমাকেও যদি কেউ মোটা বলে তোমাকে তো খারাপ লাগবে, যাই হোক না কেন খারাপ লাগে। ধরো বিয়ে বাড়ি ঢুকেছো, একটু পরে পকোড়ার দিকে যাবে, তার আগে বললো চেহারাটা অনেকটা বেড়ে গেছে, তো তুমি ভাবো পকোড়া খাওয়ার ইচ্ছাটা চলে যাবে, এবং একটা খারাপ লাগাতে। তো যাই হোক, আমার মনে হয় এটা অবভিয়াসলি মানে মোটাকে মোটা বলা উচিত নয়। রোগা হওয়ার অনেক উপায় আছে, ঠিক আছে, তবে একটা কথা আমি যেটা সবসময় বলি যে তুমি ধরো মোটা একদিনে হওনি, তুমি মোটা হয়েছো 1-2 বছরে, ঠিক আছে, একদিনে তোমার ওজন তো 20 কেজি বেড়ে যায়নি, 1 বছরে মোটা হয়েছে। তাই 1-2 বছরে যদি মোটা হও, এটা তুমি ভেবো না ওটা তুমি 7 দিনে কমিয়ে দেবে। সো ইট টেক্স টাইম, এবং তুমি যত সময় নেবে তত তোমার ভালো রেজাল্ট হবে, এবং সেটা একটা এফেক্টিভ ব্যাপার হবে। তুমি যদি মনে করো আমি 1 বছরে মোটা হয়েছি, আমি এখন 1 মাসে রোগা হয়ে যাব, তো সেটারও উপায় আছে, স্বাস্থ্যকর নয় এবং তোমার প্রাণ সংশয়ও হতে পারে। আচ্ছা, তাই যদি 1 বছরে মোটা হয়ে থাকো তাহলে 6 মাস নাও অ্যাটলিস্ট রোগা হওয়ার জন্য, প্রথম শর্ত। আমি প্রতিবার রোগা হয়েছে কিন্তু 6 মাস নিয়েছি। দ্বিতীয় শর্ত এই যে 20-22 কিলো কমার, হ্যাঁ আমি আমার 20-22 কেজি আমি 6 মাসেই কমাই মোটামুটি। তো বছরে মাসে 2 কেজি 2.5-3 কেজি টার্গেট থাকে, যে মাসে 2-3 কেজি করে কমাবো। শুরুর দিকে একটু তাড়াতাড়ি ওজন কমে, তারপরের দিকে স্লো হয় ব্যাপারটা। শুরুর দিকে হয়তো প্রথম মাসে হয়তো 4-5 কেজি কমে যায়, কারণ এটা ওয়াটার ওয়েট থাকে। তো রোগা হওয়ার 1 কিলো কমলে ওজন মেশিনে দাঁড়িয়ে আর বুকে একটা আলাদা আনন্দ আছে। হ্যাঁ, রোগা হওয়ার মেন ফান্ডা একটাই কনসেপ্ট আছে, সেটাকে আমরা বলছি ক্যালোরি ডেফিসিট। আচ্ছা, সেটার মানে হচ্ছে তুমি যা ঢোকাবে আর যেটা বেরোবে করতে হবে, এটা হচ্ছে সিম্পল ফান্ডা, রোগা হয়ে যাবে। এবার তোমাকে ওটাই দেখতে হবে যে তুমি ঢোকাচ্ছ কতটা, এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। তুমি বার করছো, এই ক্যালকুলেশনটা তোমাকে জানতে হবে যে আমি যেটা খেলাম কতটা খেলাম। তুমি ভাবো তুমি সারাদিন কিছু খাচ্ছি না, ধরো একদিন জিজ্ঞাসা করো, তুমি বলে হঠাৎ আমাদের কি মনে আমি রোগা হবো ভেবে আমরা কি করি, খাওয়া বন্ধ করে দিই, এটাই করি, কিন্তু দেখ খাবো না। তোমায় জিজ্ঞাসা করলাম যে কি, না 3 দিন ধরে কিছু খাচ্ছি না, ওজনও কমছে না, 3 দিন ধরে না খেয়ে আছি। তারপরে আরও জিজ্ঞাসা করলাম, না কিছুই খাওনি, না এই মাঝে শুধু 3-4 কাপ চা 2-1টা কেক খেয়েছি। ওই যে 3-4 কাপ চা বললে ওখানে কিন্তু 400-500 ক্যালোরি ঢুকে গেল। একটা দুধ চায়ে ধরো 100-150 ক্যালোরি থাকে, দুধ চিনি চায়ে। তো তুমি 4 কাপ খেয়েছো একদিনে, মানে 600 ক্যালোরি ওখানে ঢুকে গেল। তার সঙ্গে কেক খেয়েছো, হাই কার্বোহাইড্রেট, হাই সুগার। তার মানে ধরো তুমি কিছু, তোমার মনে হচ্ছে কিছুই খাইনি, সামান্য 4 কাপ চা আর হয়তো 2-3টা কেক খেয়েছি,
তুমি দিনে হয়তো ওখানেই 2000 ক্যালোরি খেয়ে নিয়েছো। আচ্ছা। আর সারাদিনে তুমি ক্যালোরি ঝরানো খুব কঠিন। তুমি সারাদিনে হয়তো প্রচুর দৌড়াই, আমি যদি এখন 5 কিলোমিটার দৌড়াই তাহলে হয়তো আমার কত 200-300 ক্যালোরি ঝরবে। আচ্ছা। এবার আমাদের আর একটা ঝরে, মানে তুমি ধরো এই যে বসে আছি, আমি বসে আছি, আমাদের একটা এখনো কিন্তু ঝরছে ক্যালোরি, কারণ না হলে আমাদের হার্ট লাং এগুলো সব চলতো না। এগুলো চলছে মানে এদের একটা এনার্জি এরা খরচ করছে, যেটাকে আমরা বলি বেসাল মেটাবলিক রেট। তো তোমাকে একটা তোমার বেসাল মেটাবলিক রেটকে ক্যালকুলেট করতে হবে, সেটা তুমি অ্যাপে পেয়ে যাবে। তুমি একটা বিএমআর তোমার ক্যালকুলেশন করবে যে তোমার বিএমআর কত, তার মানে ওটা তোমার খরচ হচ্ছে। তার সঙ্গে তুমি এবার কতটা খাচ্ছ সেটার একটা হিসাব করতে হবে, তাহলে তোমাকে ডায়েট, তুমি কতটা খাচ্ছ এই খাবার হিসাবটা রাখাটা কিভাবে সম্ভব? মানে ধরো আমি এটা নর্মাল লোকের অ্যাসপেক্টে বলছি। খুব নর্মালি আমি বলি, রোগা হতে চাইলে তুমি খুব সিম্পলি, আমি যেভাবে রোগা হই আমি শুধু সেই টোটকাটা দিচ্ছি। আমি এত ফিটনেস বিশারদও নই, আমি ডায়েটিশিয়ানও নই, নিউট্রিশনিস্টও নই, তাই আমি অত ভালো বলতে পারি না। আমি আমার ফান্ডাটা বলছি। ডাক্তার হিসাবে তোমার ফান্ডা না, ডাক্তার হিসাবেও নয়, কারণ এটা ডাক্তারির পার্ট নয়, এটা নিউট্রিশনিস্টের পার্ট। তাই ওরা সব থেকে ওনারা ভালো বলতে পারবেন। আমি জাস্ট আমার ফান্ডাটা বলে দিচ্ছি, এটা একদম ব্যক্তিগত, এটা ভুল ঠিক কিনা আমি জানি না, তুমি আমায় জিজ্ঞাসা করলে আমি আমার ফান্ডাটা বলে দিচ্ছি। আমার ফান্ডা হচ্ছে রোগা হওয়ার, আমি হাই গ্লাইসেমিক যে খাবারগুলো, ঠিক আছে, বা যেগুলোর মধ্যে সহজভাবে বললে আমি চিনি খাওয়া বন্ধ করে দিই, ময়দা খাওয়া বন্ধ করে দিই। চিনি আর ময়দা এই দুটো জিনিসকে আমি বন্ধ করে দিই। এবার চিনি কিসে কিসে আছে ভেবে না, কোল্ড ড্রিঙ্কসে চিনি আছে, যে কোনো বিস্কুট ময়দা আছে, লুচি ময়দা, কেক ময়দা, তাই আমি এই দুটো জিনিসকে বন্ধ করে দিই। আচ্ছা, চিনি আর ময়দা বন্ধ। ভাত ডাল মাছ মাংস এগুলো খাই, অল্প পরিমাণে খাই, কিন্তু এগুলো সব নর্মাল খাবার খাই। ময়দা আর চিনি যা যা আছে সেগুলো আমি বাদ দিয়ে দিই। পাউরুটি ময়দা তুমি বলো আমাকে, তুমি বলতে থাকো, আমি তোমায় বলছি। বাদ। তুমি এগ রোল ময়দা বাদ, লুচি ময়দা বাদ, চাউমিন ময়দা বাদ, সব বাদ হয়ে যাবে। ম্যাগি ট্যাগিতেও তো ময়দা বাদ। মানে বাইরে বেরোলে ডিম সেদ্ধ বা এই জাতীয় কিছু খেতে। তুমি ঘরের খাবার, রোগা হতে হলে তোমাকে ঘরের খাবার খেতে হবে। চিড়ে দই, হ্যাঁ ঠিকঠাক, হ্যাঁ, মানে ঘরের খাবার খেতে হবে। মোদ্দা কথা ঘরের খাবার খেতে হবে, ঘরের খাবার খাও। তাহলে এটা গেল ডায়েটের পার্ট। ঘুম কতটা ইম্পর্টেন্ট? ঘুম খুব ইম্পর্টেন্ট, কারণ এক্সারসাইজ করা খুব প্রয়োজন, আর এক্সারসাইজ করার জন্য রিকভারি খুব প্রয়োজন। এখনকার দিনে বলে কিন্তু যে ওজন কমানোর জন্য কার্ডিওর থেকে, মানে তুমি পাগলের মধ্যে দৌড়াচ্ছ, তার থেকে ওয়েট ট্রেনিং অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে যদি কেউ প্রপারলি করতে চায়, মানে প্রপারলি এখন বলে ওয়েট লসের জন্য বেস্ট হচ্ছে এটা প্রপার ডায়েট মেনটেন করো। ডায়েট ইন দ্য সেন্স যেটা বললাম, অত জটিল হিসেবে না গিয়ে তুমি বাইরের খাবারটা খাওয়া বন্ধ করে দাও। কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমটা খেও না, কেক ফেক এগুলো খেও না। ভাত ডাল রুটি সবজি মাছ মাংস ডিম এগুলো খাও, ফলমূল খাও, সব বাড়ির খাবার সব খাও, বাইরের খাবার খেও না। আর তার সঙ্গে তুমি ওয়েট ট্রেনিং করো। কারণ তোমার কাজের তো অনেকগুলো দিক রয়েছে। একটা দিক হচ্ছে তুমি যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছো তোমার পড়ানোর মাধ্যমে। তো অনেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। আজকের ডেটে তোমার নাম অর্কদীপ হলেও ডাক্তার লুজার বলে তুমি পরিচিত। আমি সেই গল্পে যাচ্ছি না, কারণ অনেকেই জানেন। কিন্তু বহু মানুষ আছেন যাদের আর্থিক সামর্থ্য নেই, বহু ছেলে মেয়ে রয়েছে এবং তারা স্বপ্ন দেখছে ভবিষ্যতে একজন ডাক্তার হওয়ার। হয়তো আমি নাম করছি না, কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটে লক্ষাধিক টাকা পরীক্ষার ফিস। তোমাদের কাছে একটা সলিউশন রয়েছে, বা যারা স্বপ্ন দেখছে আর্থিক যে দুর্বলতা সেটাকে কাটিয়ে এই ডাক্তারি বলো বা ইঞ্জিনিয়ারিং বলো বা অন্য যে কোনো প্রফেশনাল লাইনে পড়াশোনার সময় সে কী কী ভাবতে পারে আর তার কাছে কী কী স্কোপ রয়েছে। এই যে আমাদের পডকাস্টে আমরা অনেকগুলো আলোচনা এরকমও করেছি বা করব, যেখানে আমরা আজকের এই সময়টাকে বেশ গালাগাল দেবো যে আমাদের সময়টা ভালো ছিল, এখন ডিস্ট্রাকশন হচ্ছে, এইসব হচ্ছে। কিন্তু একটা ভালো দিক যেটা এখনকার সময়ের অ্যাডভান্টেজ, আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ বলে যে পয়সার জন্য আমি এগোতে পারছি না, এটা ভুল কথা। তার মানে সে চাইছে না। আজকের দিনে পয়সাটা এগোনোর জন্য খুব মিনিমাম ফ্যাক্টর, তার আগে আরও অনেক কিছু। মানে আজকের দিনে যদি কেউ চায় যে আমি এগোবো,
আমি পড়াশুনো করব, আমি শিখব, তার জন্য তার যে মিনিমাম পয়সাটা লাগে সেই পয়সাটা অ্যারেঞ্জ হয়ে যায়। মানে যদি তার নাও থাকে, তার ইচ্ছা দেখে কেউ না কেউ তাকে সেই মিনিমামটুকু হেল্প করে দেবে। আমার ক্ষেত্রে তুমি যেটা বললে যে আমি কখনোই এই মানে আর্থিক পিছিয়ে পড়া এরকমভাবে ভাবিনি। আমি পড়িয়েছি, আমি শুধু দেখে নিয়েছি যে আমাদের টিমে যারা পড়াচ্ছে তাদেরকে মানে তাদেরকে এটা তো পারিশ্রমিক দিতে হবে, সেটা দিয়ে মিনিমাম কত। কারণ আমি যেহেতু একজন প্রফেশনাল ডাক্তার, আমার এটা নিয়ে খুব মানে আমার হতে পারে, মানে এটা আমি খারাপ বলছি না, কিন্তু যেরকম ধরো অনেকের প্ল্যান থাকে যে আমি একদম একটা বড় একটা স্টার্ট আপ থেকে একটা বড় ইনভেস্টমেন্ট এনে একটা বড় 1 বিলিয়ন এই ভ্যালুয়েশনের কোম্পানি, আমার এরকম কোনো প্ল্যান নেই, কোনো দিন ছিল না। তো সেই জন্য আমি শুধু আমার মিনিমাম এটা দেখে আমি ওই ফিজটা রেখেছি। তাতে আমার মনে হয়েছে যে এটাতে যেরকম একটা হচ্ছে যে কিছু লোকের এমপ্লয়মেন্ট হলো, এটা একটা দিক। আমার পড়ানোটা প্যাশন, আমিও সেটাকে এক্সিকিউট করতে পারলাম, প্লাস ছাত্রছাত্রীদেরও সুবিধা হলো, কারণ তাদেরকেও বেশি পয়সা লাগলো না। তো এই সব মিলিয়ে এই জিনিসটা শুরু করা, মানে এটা শুধুমাত্র যে আর্থিকভাবে পিছিয়ে পড়ার কথা ভেবে শুরু করা তা নয়, এটাতে অনেকগুলো দিক আছে, সেটার জন্য এটা শুরু করা। আমিও পড়াতে পারছি, অনেকের এমপ্লয়মেন্টও হচ্ছে, যারা ভালো টিচার যারা পড়াতে চাইছিল তারাও পারছে, এবং যেহেতু খুব কম ফিজ, বছরে 4-4.5 হাজার টাকার মধ্যে, তাই সব ব্যাকগ্রাউন্ডের মানুষ যে সবাই এটা অ্যাফোর্ড করে নিতে পারে। এইবার তুমি যেটা বললে যে কি করবে কেউ যদি আর্থিকভাবে পিছিয়ে থাকে, আমি বলছি ধরো বাঁকুড়া, মানে আমি কোনো জেলা বলছি না, যেগুলো আর্থিকভাবে পিছিয়ে। কারণ আমি রিসেন্টলি বাঁকুড়া গেছিলাম, সেখানে মূল শহর থেকে একটু 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরেও যারা আছে তারা আমাদের মতো এই ফেসিলিটিসগুলো পায় না। সামনে হসপিটাল, এই নামি দামি ইংলিশ মিডিয়াম কিংবা ভালো স্কুল, ভালো টিচার, কোচিং ইনস্টিটিউট ইত্যাদি পায় না, তাদের ক্ষেত্রে বলছি। এটাই হচ্ছে এখনকার অ্যাডভান্টেজ। কেউ যদি চায় যে আমি শিখবো, আমি জানবো, আমি এক চান্সে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, IAS হব, শুধু ইন্টারনেট কানেকশনটা লাগে। আজকের দিনে ইউটিউবে সব কিছু ফ্রিতে পাওয়া যায়। মানে আমার কাছে পড়ার কথা বলছি না, কোথাও পড়ার কথা বলছি না, আমার কাছে পড়তে হলে তাও 4,000 টাকা দিতে হয়, ধরো এটাও দিতে হয় না, একদম ফ্রিতে ইউটিউব, গুগলে সব কিছু রয়েছে। তাকে শুধু একটু তা খুঁজে নিতে হবে। কোনো একটা ইনস্টিটিউটে জয়েন করলো, সেটা যেখানেই করুক না কেন, সেখানে একটা সে অর্গানাইজ ব্যাপারটা পাবে, যে তাকে মুখের সামনে তুলে দেওয়া হবে, তোমার পয়সা আছে, পয়সা দিয়েছো, আমি তোমাকে ইনফরমেশন গুলো জোগাড় করে একটা জোগাড় করে তার মুখের সামনে ধরলাম। যার সেটাও নেই, তার কাছে কিন্তু সুযোগ বন্ধ হয়ে যায়নি, তার কাছেও সব মেটেরিয়াল কিন্তু আজকে ইন্টারনেটে অ্যাভেলেবেল। শুধু তাকে একটু পরিশ্রম করে তখন সেইগুলোকে জোগাড় করে নিতে হবে। সেটা সে গাইড নিতে পারে কারুর, তার দাদা, তার স্কুলের সিনিয়র কোনো স্যার, তার থেকে গাইড নিয়ে ওইটা করে তারপরে সে নিজের মতো করে পরিশ্রম করবে। আজকের দিনে কিন্তু আমি বারবার মনে করি পয়সা কারুর অগ্রগতিকে আটকাতে পারে না আজকের দিনে। আমাদের সময় আটকে দিত, কারণ আমাদের সময় ইন্টারনেট ছিল না। আমরা যখন পড়েছি তখন ইন্টারনেট আসেনি, তখন 2G ফুজি সবে আসছে, প্রচুর টাকা ইন্টারনেট প্যাকের দাম, আমরা ভাবতামও না। 49 টাকা 49 MB, হ্যাঁ, সব থেকে সস্তা প্যাকেজ সবে শুরু হয়েছিল, এবং সে তোমার একটা সার্চ করলে ঘুরছে। তো ওভাবে তো ইন্টারনেট কম দেখতাম, ওই বৃত্ত বেশি দেখতাম। এখন কিন্তু ইন্টারনেটে সব রয়েছে। তাই আমি মনে করি যে এইটা যেন কেউ না ভাবে যে আমার পয়সা নেই, আমি বোধহয় পিছিয়ে যাব। আমি একদম নয়, তোমার কাছেও যা মেটেরিয়াল আছে, যে আজকে একদম খুব ইকোনমিক্যালি একটা ভালো জায়গায় যে ছেলেটা বসে আছে, তার কাছেও সেই মেটেরিয়ালই আছে। মানে তুমি কনফিডেন্স দিচ্ছ তাদেরকে যে ভাই আলটিমেটলি সবটাই ইনফরমেশনের খেলা। একদম। তো সুতরাং এই হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই যে হয়তো বড় ইনস্টিটিউটে যাচ্ছে, তার কাছে অন্য কোনো রকম ইনফরমেশন আছে। মানে মানুষের পাকস্থলীটা আমি ফ্রিতে নেট ঘেটে দেখলেও যেটা পাবো ওখানেও তাই আছে। একদম। এটা আমি প্রত্যেক ক্ষেত্রে এই উদাহরণটা দিই। যে অনেকে আমাকে প্রশ্ন করে, দুটো প্রশ্ন আসে। একটা যেরকম বলে যে এত দামি ইনস্টিটিউট আর একটা বড় একটা ইনস্টিটিউট, আর আপনার মধ্যে কেন আমি আপনার কাছে যাবো, এটার কাছে যাবো না, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন বলে যে আমি এবছর 11-12টা ভালো করে পড়ি, নিটটা পরের বছর দেবো। আমি দুটো ক্ষেত্রে একই উত্তর দিই। সেটা হচ্ছে যে একটা কথা বুঝতে হবে যে এই যে আমাদের হৃৎপিণ্ড, হার্টে একটা পেসমেকার আছে, তার নাম হচ্ছে SA নোড, যেটার জন্য হার্টটা বিট করছে।
একটা হচ্ছে বড় ইনস্টিটিউটটা এসএ নোটটাকে এভি নোট বলবে না, ও এসএ নোটই বলবে, আমিও এসএ নোটই বলবো। যে আমার কাছে পড়বে না, যে ইউটিউব গুগল সার্চ করবে, সেও এসএ নোটই বলবে। বই তো এসএ নোটই লেখা রয়েছে। হ্যাঁ, মানে হার্ড তো আর সিবিএসসি সিলেবাস অনুযায়ী চেঞ্জ হবে। সেকেন্ডলি যারা বলে যে আমি এই বছরটা 11-12 এর বোর্ডটা ভালো করে পড়ি, নিট পরের বছর দেবে, তার ক্ষেত্রে বলি 11-12 যদি প্রশ্ন আসে তোর কাছে যে পেসমেকার তার নাম কি, তাহলে বোর্ডসে তোকে শেখানো হবে না, যে বোর্ডসে শেখানো হবে না যেটা এভি নোট, বোর্ডসেও এসএ নোটই শেখানো হবে। নিতে যদি প্রশ্ন আসে সেখানেও এসএ নোটই করতে হবে। তার মানে বিজ্ঞান চেঞ্জ হয়ে যায় না, ব্যাপারটা একই। তাই একবারই পড়তে হবে, একবারই শিখতে হবে। যদি কেউ ঠিকঠাকভাবে শেখে, সে সব জায়গাতেই টিক মেরে বেরিয়ে যাবে। নিট প্রিপারেশন, যেটা এখন তোমারও অনেক ছাত্রছাত্রী যারা রয়েছে তারা ক্লিয়ারও করেছে দেখলাম, যারা ধরো এই সদ্য এইচএস হলো প্রিপারেশন নিচ্ছে, তার মধ্যেই তো এই ভিডিওটা বেরোবে, তাদের জন্য যদি তুমি কিছু বলো, বা যে কোনো এন্ট্রান্স প্রিপারেশনের সময় মানসিক স্থিতি এবং চিন্তাভাবনা কি নিয়ে যাওয়া উচিত। এবং তুমিও যেহেতু নিজেও ব্যক্তিগতভাবে তখন আমাদের সময় জয়েন্ট এন্ট্রান্স ছিল, যথেষ্ট শক্ত পরীক্ষা ক্লিয়ার করেছিলে, কি মানসিক স্থিতি থাকাটা উচিত যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে? আমি মনে করি শেষ কয়েকটা দিন আর পরীক্ষার দিন খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা একটু ইগনোর করি। মানে কি হয়, ধরো যারা ভাবলো যে পরের বছর পরীক্ষা, শুরুর দিকে না সবাই খুব এফর্ট দিয়ে শুরু করে পড়াশোনাটা, প্রচুর পড়ছে, প্রচুর করছে, লাস্টে এসে কোথাও না খেই হারিয়ে ফেলে। হ্যাঁ, বা অতিরিক্ত চাপ লেগে যায়, একঘেয়ে আর পারে না, ভাল লাগে না, এবং পরীক্ষার দিনে নার্ভাস ব্রেকডাউন হয়, এটা হয়। আমি তাই সবাইকে বলি যে এটা একটা ম্যারাথনে তুমি দেখবে যারা ম্যারাথন রানার শুরুতে জোরে দৌড়ায় না, স্লোলি দৌড়ানো শুরু করে, লাস্ট ল্যাপে গিয়ে পিক নেয়। এইটাই হচ্ছে মেন খেলা। এইটাতেই একটা মানে রেজাল্টে, মানে আমার মতো একটা মিডিওকার স্টুডেন্ট খুব এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করবে, আর একটা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট মিডিওকার রেজাল্ট করবে, এই পুরো খেলাটা হয়ে যায় ওই লাস্ট কয়েকদিনে। তাই আমি মনে করি শেষের 10-15টা, শেষের 1 মাস, পরীক্ষার দিন, এইটা খুব ভাইটাল। না, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি খুবই অ্যাভারেজ স্টুডেন্ট একজন, কিন্তু আমার রেজাল্ট অ্যাভারেজ হয়নি। আমি পশ্চিমবঙ্গে 100-র মধ্যে র্যাঙ্ক করেছিলাম, 80 ছিল। অল ইন্ডিয়াতে আমার 3000 র্যাঙ্ক ছিল, 3000-এর মধ্যে র্যাঙ্ক ছিল। আমি ইঞ্জিনিয়ারিংয়ে, আমাদের সময় AIEEE হতো, তুমি জানবে, AIEEEতে আমার স্টেট র্যাঙ্ক 59 ছিল। আমি একদমই এই ক্যাটাগরি স্টুডেন্টই নই যে এত ভালো আমি রেজাল্ট করব, একদম অনেস্টলি বলছি। মানে এটা লোকে ভাবে বিনয় ফিনয় কিচ্ছু নয়, আমি খুব মানে এরকম লেভেলের স্টুডেন্ট, একদম ফ্যাক্ট। আমি জানি আমার অকাত কি, কিন্তু আমি পরীক্ষা যে লাস্ট 1-1.5 মাস, ওইটাতে আমি পিক নিয়েছিলাম। আমি তার আগে খুব স্লো ছিলাম। আমি শুধুমাত্র থ্রু আউট দ্য ইয়ার আমি জাস্ট কনসেপ্টগুলোকে শিখেছি, কি না কি, বেশি পড়াশোনা করতে যাইনি, পড়াশোনা করার টাইমও পেতাম না, কারণ টিউশন শুধু ঘুরেই যেতাম। 11 স্কুল থাকতো, টিউশন থাকতো, এইসবই ঘুরে ঘুরে চলে যেত। তোমাকে ইংলিশ মিডিয়াম? না, বাংলা মিডিয়াম, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাংলা মিডিয়াম। তো লাস্ট 1-1.5 মাস যখন স্কুলটা বন্ধ হয়ে গেছে টেস্টের পরে, টিউশনগুলো সিলেবাস শেষ হয়ে গেছে, ওই ডিসেম্বর জানুয়ারিতে টেস্টের মোটামুটি ওই টাইমে শেষ হয়ে গেছে, সামনে শুধু উচ্চ মাধ্যমিক রয়েছে। ওই টাইমটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস ফাঁকা। এই টাইমটাতে আমি পিক নিয়েছিলাম, এবং যেহেতু তার আগে আমি বেশি পড়াশোনা করিনি, তাই আমার ওই ফ্যাটিকটাও আসেনি। লাস্ট 2 মাস আমি একদম ফাটিয়ে পড়েছি, এনজয় করেছি। কনসেপ্টগুলো করতাম, সেগুলোর MCQ করতাম, পুরনো যে পরীক্ষাগুলো দিইনি, যে পেপারগুলো পড়ে আছে সেগুলোকেই তুলে আবার করে সলভ করতাম। করে আর একটা ভালো ব্যাপার হয়েছিল, যেহেতু আমি সারা বছর পড়াশোনা সেভাবে করিনি, তাই যে মক টেস্ট টুকটাক দিতাম, তাতেও বাজে রেজাল্ট হতো। এক্সপেকটেশনও কেউ ছিল না যে আমি ভালো রেজাল্ট করব। তাতে আমি যখন পরীক্ষা দিতে গেছি, পরীক্ষার দিন সকালবেলা আমার মাথায় এটাই ছিল যে সবাই তো ভাবছেই আমি পাবো না, মানে আমার এই এক্সট্রা বার্ডেনটাও ছিল না। তাই পরীক্ষার দিন আমি খুব রিল্যাক্সড হয়ে গেছি, পরীক্ষা দিয়েছি চুপচাপ। আমি পরীক্ষা দিচ্ছি, একজন আমারই সিনিয়র, একজন আমার স্কুলের সিনিয়র একজন পরীক্ষা দিয়েছিল, ও বললো যে কেমন হলো পরীক্ষা? আমি বললাম এই মোটামুটি হলো। হ্যাঁ, এই বছর তো না, পরের বছর তো আবার ভালো করে আসবি। মানে সে ধরেই নিচ্ছে আমি পারবো না। তো এটাই আমি বলি সবাইকে যে ইটস আ ম্যারাথন, স্লো স্টার্ট করো। প্রথমেই আমি 12 ঘন্টা 14 ঘন্টা পড়বো, কোনো দরকার নেই, আস্তে আস্তে পড়ো। জাস্ট যেহেতু বিজ্ঞান, কনসেপ্টগুলোকে ভালো করে বুঝতে শুরু করো, যে কোনো সাবজেক্ট, শুধু বিজ্ঞানের ক্ষেত্রে না, শুধু কনসেপ্টগুলোকে বোঝো। পরীক্ষা যখন এসে যাবে, পিকটা নাও, এবং পরীক্ষার দিন সকালবেলা এইটা, পরীক্ষার টাইমটাতে এটা ভেবে নাও যে মানে কোনো এক্সপেকটেশন রেখো না,
এই এক্সপেকটেশন, আমি আমার বহু ছাত্র, আমার একটা খুব ভালো স্টুডেন্ট, আমি জানি না সে দেখলে বুঝতে পারবে কি পারবে না, খুব ভালো স্টুডেন্ট আমার কাছে পড়ছে, প্রতিটা পরীক্ষায় সে হায়েস্ট পায়, দুবারই নিটে এমন একটা নাম্বার পেলো, সেই এমবিবিএস আর হচ্ছে না, বিডিএস হচ্ছে, মানে একটা ওই একটা মাঝখানে প্রেশার নিয়ে যখন যাচ্ছে, প্রেশার নিয়ে, কারণ তার এক্সপেকটেশনই হচ্ছে আমি একদম 1 থেকে 100-র মতো থাকবো, এরকম তার এক্সপেকটেশন। এবং সে সবসময় ওটা, এবং সে কিন্তু ওই ক্যাটাগরিরই স্টুডেন্ট, অত ভালোই স্টুডেন্ট, অতটাই পরিশ্রম করে, সারা বছর পড়াশোনা করছে, কিন্তু নার্ভটা ধরে রাখতে পারছে না। তাই যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় নার্ভ ধরে রাখা কিন্তু খুবই, সেটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, কারণ এটা কম্পিটিশন, তোমার জ্ঞানের পরীক্ষা নয় এটা, ইটস আ টেস্ট অফ এলিমিনেশন। 20 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেবে, তার মধ্যে 19 লাখ বাদ হয়ে যাবে, জ্ঞান অনেকের কাছে আছে, এইখানে সেই জিতবে, সেই থেকে যাবে, যার ওই ধোনির মতো ক্যাপ্টেন কুল। ধোনি 3টে ট্রফি জিতেছিল, বাকিরা পারছে না, কিন্তু লোকে সবাইকে ভালো বলছে, অনেক কিছু বলছে, ধোনি কি করে জিতলো 3টে, বাকিরা একটা তো জিততো, কেন পারছে না? কোথাও লাস্টে আটকে যাচ্ছে গিয়ে, কেন লাস্টেই আটকাচ্ছে, প্রতিবার লাস্টে আটকাচ্ছে, কেন? কেন ধোনি জিতে যেত, এরা পারছে না কেন? ওইটাই খেলা, কম্পিটিশন। সবাই ভালো, প্রত্যেকেই তো ভালো, কেউ খারাপ নয়। এই যে 20 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, তুমি 10 লাখ বাদ দাও, বাকি 10 লাখ সবাই ভালো। জ্ঞান কারুর অভাব নেই, সবাই বেস্ট জায়গা থেকে পড়েছে, সবাই সব জানে। বা তুমি তো বললে এখন ইনফরমেশন সবার কাছে সবাই অ্যাভেলেবেল, তবু 19 লাখ বাদ হয়ে যাবে। অর্থাৎ মাথা ঠান্ডা রেখে যাওয়া, একদম মাথা ঠান্ডা, এবং যে এটা বুঝে নেবেন যে কি হবে। যেমন আমি বলছি তো, আমি পরীক্ষা দিতে গেছিলাম, মানে আমি এতই রিল্যাক্স ছিলাম, মানে আমি এই জন্যই আমার রেজাল্টগুলো এত ভালো হয়েছে, আমি নিজেই অবাক রেজাল্ট দেখে যে এত ভালো হলো কি করে। এবার আমি তোমার একটা কথা জিজ্ঞেস করছি, এটা তো গেল যারা পড়াশোনাটা করে যাচ্ছে, আর অনেকে আছে পড়তে চাইছে, পড়তে পারছে না। মানে কীরকম হয় আমি তোমায় বলছি, যে তুমিও ডেফিনেটলি টিনেজারদের সাথে কথা এখন যখন বলো বুঝতে পারো, যে হয়তো একটা দারুণ মুড নিয়ে পড়তে বসলাম, এবার আমার মাথায় কিলবিল করছে বিভিন্ন ভাবনা চিন্তা, এখানে কি হলো, বন্ধু বান্ধব, রিলেশন ইত্যাদি, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। মধ্যা হিসাব পড়ার বাইরে 100খানা ভাবনা চিন্তা মাথায় চলে আসছে। ফলে আমি ঘুম থেকে উঠে রোজ ঠিক করি 8 ঘন্টা পড়বো, রোজ হয় না, রোজ ভাবি কাল সকাল থেকে পড়বো, ঠিক আছে? এইটাকে ঠিক করবে কি করে স্টুডেন্টরা? এটা কিন্তু অনেকের সমস্যা, অনেকের না, তোমার আমার নয়। আমরা রোজ ভাবি না যে আজ থেকে খাওয়া বন্ধ করবো, আজকে খেয়ে নি, আজকে বিরিয়ানিটা খেয়ে নি, কাল থেকে ডায়েট। এটা ভাবি তো আমরা, যে আজকে আর একটা প্লেট বিরিয়ানি হয়ে যাক, একটাই কি হবে। দেখো, এটা নর্মাল জিনিস, তুমি এটাকে আটকাতে পারবে না। আমি যখন স্টুডেন্ট ছিলাম, এটা তো বেশি, এটাই সবার সমস্যা, এটাই বেশিরভাগ দিন হয়, এটা সমস্যা নয়, এটা নর্মাল। এবার মুশকিলটা কি হয়, এইটাকেই লোকে অ্যাবনর্মাল ভেবে চাপ করতে, আমি তো পড়তে পারছি, নর্মাল, সবারই হচ্ছে, হবে, হয়ে যাবে, আমি এটাই বলি, হয়ে যাবে। আর একটা মোটিভেশনাল জিনিস জিজ্ঞেস করছি, এই ধরো ডাক্তারি পাওয়ার আগে আর পরে লোকের যে নজর, এটা পেয়ে গেলে একটা খুব, এটা কিরম ভাবে তোমার ক্ষেত্রে বদলাতে দেখেছো? আমার ক্ষেত্রে সেটা শুনে কিন্তু অনেকে মোটিভেটেড হবে, যে ভাই তাহলে পেতে হবে। হ্যাঁ, আমার ক্ষেত্রে তো আমি তখন এটাও অন্যরকম ছিল, আমরা প্রি সোশ্যাল মিডিয়া না, তখন গোটা পাড়া থেকে দেখতে আসতো, তখন এত, মানে এখন ধরো ডাক্তারি সিট বেড়েছে, যেটা সুবিধা এদের জন্য। তখন আমাদের সময় সিটও কম ছিল, মানে আমাদের সময় পুরো পশ্চিমবঙ্গে 900 সিট ছিল, ঠিক আছে, এখন সেটা প্রায় 4000 হয়ে গেছে। সো দেয়ার ইজ এ ডিফারেন্স। তো আমার এলাকা থেকে আমি একজন চান্স পেয়েছি, তো সেটার একটা আলাদা ক্রেজ। এবং আমি সেই, মানে রেজাল্ট বেরোনোর পরে যেখানেই যাচ্ছি, মানে সে সবাই ডেকে ডেকে কথা বলছে, আত্মীয় স্বজন শুধু নয়, যে ধরো বাকি যে এই যে আমার যত, মানে আমার যারা জুনিয়র রয়েছে বা এরা রয়েছে, ওদের মা বাবারা বলছে যে অর্কদীপ তো আসো আমাদের বাড়িতে, একটু বলো, বা আমি তোমার বাড়ি যাচ্ছি, কি ব্যাপার, কিভাবে পড়লে, মানে এটা আলাদা একটা, অবভিয়াসলি ইটস লাইক মানে আজকালকার দিনে তো খুব ইজিলি লোকে ধরো পরিচয় হয়ে যায় একটা ভিডিও দিয়ে, কিন্তু সেই সময় আমাদের সময় তো ওসব ছিল না। কিন্তু ওটা একটা, মানে একটা সেলিব্রিটি লাইক ব্যাপার ফর দ্য নেক্সট 1-2 মান্থ, বেশ যেখানে যাচ্ছি। তারপরে ডাক্তার ঢুকে বলছে কি কাটছো, এরকম সব ফলের দোকান ছিল, আমি নাম এরকম দেখছো, এরকম মানে মৃতদেহ দেখছো, এরকম ক্যাডাভার আর কি অ্যানাটমিতে থাকে, কাটছো
কিরকম ব্যাপার, মানে ভয় লাগছে, মানে প্রচুর প্রশ্ন, প্রচুর জিনিস, ওটা আলাদা আলাদা। যারা মানে পড়তে বসছিস এখন, তুই তো কারি করে, আমিও বলছি জীবনটা কিন্তু বদলাবে। হ্যাঁ, জীবন বদলাবে। একটু বান্ধবীরা বেশি খবর নেবে। হ্যাঁ, স্কুলের যারা ধরো তোমার ক্লাসমেট, কোয়েট স্কুল যদি হয়, যারা হয়তো তোমাকে পাত্তাই দিত না, ঠিক আছে, তারা যেই তুমি ডাক্তারিতে চান্স পেয়ে গেলে, তারা মেডিকেল কলেজে গেলে, ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো টাবাটাবা অ্যাকসেপ্টেড হয়ে যাবে, আসবে কেমন আছিস, তুমি দেখবে তার আগে তোমার 4টে মেসেজ আছে, তো হাই কি খবর, কোনো রিপ্লাই নেই, তারপরে হয়তো এখন রিপ্লাই চলে এলো, ও মেসেজগুলো দেখিনি, বল কি খবর। সব দেখেছে কিন্তু আগের গুলো, এগুলো চেঞ্জ হয়ে যাবে। সো মানে তোমার মারফত এবং তোমার শুধু ইনস্টিটিউট না, তোমার কথাবার্তা শুনে আরও বহু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও ভালো হোক, এটাই আমিও কামনা করি। কারণ বিশেষ করে আমি বলতে চাই যে অর্কদীপ যে কাজটা করছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয়তো যে পড়াশোনাটার খরচ কয়েক লক্ষ টাকার মধ্যে ছিল, যেটা অনেকে অ্যাফোর্ড করতে পারে না, সেটাও একটা অ্যাফোর্ডেবল পেমেন্টে আনার চেষ্টা করছে। তো যাই হোক, সেই তোমার যে চিন্তা ভাবনা সেটা সাকসেসফুল হোক, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর ডেফিনেটলি আপনাদের থেকেও জানতে চাইছি যে আর কি কি একজন ডাক্তারের থেকে আপনারা জানতে চান, সেগুলো কমেন্ট করবেন, কারণ সেগুলো নিয়ে আমরা পরে না হয়, যেটা প্রতিটা এপিসোডেই বলি, যে আবার একদিন আড্ডা দেবো। তা আজকের জন্যই আমরা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ তোমার এই ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের এখানে আসার জন্য। আর আরও একবার আমার বন্ধু এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর অর্কদীপ বিশ্বাসকে আমি থ্যাংক ইউ জানাই এই সমাজের পক্ষ থেকে এই এত ভালো একটা সামাজিক উদ্যোগ নেওয়ার জন্য। ধন্যবাদ।